হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। তো প্রত্যেকের কেরিয়ারে এমন এমন কিছু সিনেমা থাকে বা একটা ইন্ডাস্ট্রিতেও, যেমন আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে উত্তম কুমার, সৌমিত্র যুগ বা সুজিত সেনের যে আমলটা ছিল, সেই সময়ের যে সিনেমাগুলোকে আজও কালজয়ী সিনেমা হিসেবে ধরা হয়ে থাকে। তো আমাদের জেনারেশন কোথাও গিয়ে এমন একটা সিনেমা আজকে পেলো যে সিনেমাটাকে পরবর্তী জেনারেশনও মনে রাখবে, এবং একটা কী বলবো, সময়ের থেকে মানে কী বলবো, এটা এমন সিনেমা যেটা চিরটাকার লোকে মনে রাখবে। যুগের পর যুগ সিনেমাটা নিয়ে আলোচনা হবে, এমন সিনেমা বহুদিন পরে এলো। এখন বাংলাতে বহু সিনেমাই আসছে যেগুলো হিট হয় বা ফ্লপ হয়, বক্স অফিসের দিক দিয়ে অনেক কিছু বিচার হয়, কিন্তু সেই সবের ভিড়ে বিনোদিনী একটা নটিক উপেক্ষার এমন একটা কাজ হয়েছে যেটা আজ থেকে মানে কি বলবো, বহু যুগ পরেও লোকে মনে রাখবে। এবং এই যে পারফরমেন্স রুক্মিণী মৈত্রর, যেটা আমরা ট্রেলার টিজার দেখেও এর আগে বলেছিলাম, মানে অপূর্ব, জাস্ট কল্পনা করা যায় না। এবং এই পারফরমেন্সের পরে যদি জাতীয় পুরস্কার না পায় রুক্মিণী মৈত্র, তাহলে কিছু বলার নেই, ওটা জাতীয় পুরস্কারের অপমান। আমি এত বড় কথা বলছি কারণ যে লেভেলের কাজ করেছে। এবং তার সঙ্গে সঙ্গে আমি আলাদা করে কৌশিক গাঙ্গুলির কথাও বলবো। এই দুজনের পারফরমেন্সের মধ্যে যা পারফরমেন্স দুজনে মিলে দিয়েছে না, রীতিমতো জাতীয় পুরস্কার নিয়ে দুজনের মধ্যে রেসারেসি হতে পারে যে কাকে দেওয়া উচিত কাকে দেওয়া উচিত নয়। তো আমরা তো কী বলবো, ইতিহাসে স্বর্ণাক্ষরে বিনোদনী সিং নামটা লেখা থাকলেও আমরা কতটা জানি বা পড়েছি। একটা মেয়ে যে রীতিমতো যৌনপল্লী থেকে উঠে এসছে, সেখান থেকে উঠে এসে নাট্য জগতে জায়গা করা, সেই টাইমে দাঁড়িয়ে যেখানে মেয়েরা রীতিমতো আর কি পরাধীন হয়ে থাকতো, সেরকম একটা টাইম থেকে, তো সেটাকে যেভাবে সিনেমার মধ্যে তুলে ধরেছে এবং সেটাকে যেভাবে প্রেজেন্ট করেছে গল্পের মধ্যে, জাস্ট আনবিলিভেবল, জাস্ট আনবিলিভেবল। ওই টাইমটাকে, ওই এরাটাকে যেভাবে গল্পের মধ্যে ফুটিয়ে তুলেছে, ওই যে রেট্রো যে ব্যাপারটা, সেটার জন্য যে পরিমাণ টাকা খরচ করা হয়েছে ওই লার্জ স্কেলটা দেওয়ার জন্য, এরকম সিনেমাতে এর আগে বহুবারই হয়েছে, কিন্তু এই লার্জ স্কেলটা, বিগ স্কেল যে ব্যাপারটা, সেটা প্রেজেন্ট করতে পারছিল না। সেটা কিন্তু এই সিনেমাটা করতে সমর্থ হয়েছে। এবং পরিচালক রামকমল মুখার্জি অসম্ভব ভালো কাজ করেছেন। মানে ওনার পরিচালনা এতটাই ভালো যে একটা টাইম এই ধরনের সিনেমার ক্ষেত্রে কি অনেক সময় স্ক্রিন প্লেটা খুব ফ্ল্যাট হয়ে যায় বা বোরিং হয়ে যায়। এই সিনেমাটার ক্ষেত্রে কিন্তু সেই জিনিসটা একেবারেই হয়নি। গল্পগুলো যেভাবে পরপর পরপর করে এগিয়েছে এবং বিনোদিনী দাসীর জীবনটা এতটাই কী বলবো, নানা রকম ঘটনার মধ্যে দিয়ে গেছে, সেগুলো যেভাবে মানুষের মনে জায়গা করে নেবে, এক কথায় অনবদ্য। প্রত্যেকটা ক্যারেক্টার ইমোশনালি প্রত্যেককে কানেক্ট করবে। এবং যেভাবে জিনিসগুলোকে তুলে ধরা হয়েছে, বেসিক্যালি আমরা অনেকদিন পরে রাহুল বোসকে পেলাম। রাহুল বোসকে বাংলা সিনেমায় বহুদিন পরে দেখা গেল। তো এখানে রাহুল বোসের যে ক্যারেক্টারটাও, মানে কী বলবো, তার একটা বিনোদিনী দাসের প্রতি একটা হালকা ভালোবাসা বা ভালো লাগা কোথাও গিয়ে রয়েছে, কিন্তু সেটা সে কোনোদিনও প্রকাশ করতে পারে না। আর অপরদিকে তখন বিনোদিনী দাসী প্রেমে পড়েছেন যে ক্যারেক্টারটা প্লে করেছে এখানে ওম সাহানি। দুজনের মধ্যে প্রেম চলছে, মানে সিনগুলো আমি আপনাদেরকে বলছি তাহলে বুঝতে পারবেন ইম্প্যাক্টটা কতটাই সিনেমাটা। তো সেখানে একটা সিনে ওম সাহানি আর কি বিনোদিনী দাসীকে আর কি অনেকগুলো ফুল আর কি দিয়ে যায় তার হাত ভর্তি। তো সেখানে তারপর যখন মানে রাহুল বোসের ক্যারেক্টারটা আসে, সে তাকে ফুল দেয় না, তার একজন মানে সহকর্মী রয়েছে তাকে ফুলটা দেয়। বিনোদিনী দাসী বলে, আমি পারফরমেন্স করলে আমার হাতে ফুল নেই কেন? তখন রাহুল বোস বলে যে আজকে তোমার হাত ভর্তি, যেদিন ফাঁকা হয়ে যাবে সেদিন আমি নিজে তোমার হাতে ফুল তুলে দেবো। তো এই যে ডায়লগগুলি, যে ইম্প্যাক্টগুলো যেভাবে ফুটিয়ে তোলা হয়েছে গল্পের মাধ্যমে, এবং গিরিশ ঘোষ ক্যারেক্টারটাকে দেখে, গিরিশচন্দ্র ঘোষ, এবং তার আগে একটা কথা বলি, স্টার থিয়েটারের নাম আজকে পাল্টে বিনোদিনী থিয়েটার করা হয়েছে। সেটা কতটা ইম্পর্টেন্ট ছিল, কতটা দরকার ছিল, সেটা এই সিনেমাটা দেখলে আপনারা বুঝতে পারবেন। যারা স্টার থিয়েটার এই সিনেমাটা আজকে দেখবে, আমি এটুকু বলতে পারি তাই চোখে জল আসবে, রীতিমতো গুজবাম্স কাজ করবে যখন এই সিনেমাটা তারা দেখবে। যেভাবে জিনিসটা করা হয়েছে, স্টার থিয়েটার হয়ে ওঠা কীভাবে, আজকে বিনোদিনী থিয়েটার নামটা কতটা ইম্পর্টেন্ট, কত কিছু জড়িয়ে আছে এটা, সেটা খুব ইম্পর্টেন্ট। প্লাস গিরিশচন্দ্র ঘোষকে আমরা যদি দেখি, ট্রেলার জুড়ে দেখে অনেকের একটা নেগেটিভ ক্যারেক্টার মনে হয়েছে, কিন্তু আদতে কি ক্যারেক্টারটা নেগেটিভ নাকি তার কিছু ইগোর লড়াই রয়েছে, গুরু শিষ্যর একটা ইগোর লড়াই রয়েছে এই গল্পের মধ্যে। সেটা কীভাবে, সেটা আমি স্পয়েল করতে চাই না, সেটার জন্য দেখতে হবে। কিন্তু ওই যে পোর্শনগুলো, এবং প্রথমবারের জন্য একটা ম্যাগাজিনের প্রচ্ছদে যখন রুক্মিণী মৈত্র মানে বিনোদিনী দাসীর যখন নাম উঠছে এবং এক পাশে সরে যেতে হচ্ছে গিরিশচন্দ্র ঘোষকে, সেই যে সিকোয়েন্সগুলো যেভাবে করেছে, সিকোয়েন্সগুলো এক কথায় কিন্তু অনবদ্য, সেগুলো জাস্ট চোখে জল এনে দেবে এক কথায় বলতে গেলে। এবং পুরো গল্পটাই যেভাবে সুন্দর গতিতে এগোয় এবং অনবদ্য পারফরমেন্স, মানে কৌশিক গাঙ্গুলি যে কী পারফরমেন্স করেছে না, তোমরা কল্পনা করতে পারবে না। আমার মনে হয় না আর কেউ করতে পারতো। এবং একটা কথিত আছে, কৌশিক গাঙ্গুলি যে পারফরমেন্স করে ওই চরিত্র আর কেউ কখনো প্লে করতে পারবে না। কৌশিক গাঙ্গুলি এমনভাবেই প্লে করে। তো এখানে ওই চরিত্রটা যেভাবে উনি প্লে করেছেন, আমার মনে হয় না ওনার থেকে ভালো আর কেউ করতে পারতো বলে। ওটাই ওনার অভিনয়ের বিশেষত্ব। এছাড়া রাহুল বোস, ওম সাহানি অসম্ভব ভালো কাজ করেছে ছোটো চরিত্রে। জানি না এরপর থেকে ইন্ডাস্ট্রি ইউজ করবে কিনা, কিন্তু তাকে যেটুকু দেখা গেছে তার অভিনয় কিন্তু যথেষ্ট ভালো ছিল। মির্দাকে ছোট্ট চরিত্রে দেখা গেছে, তার কাজও খুবই ভালো। এছাড়া গানগুলো তো খুবই ভালো রয়েছে, সেটা নিয়ে আমি আগেও কথা বলেছি। আর রুক্মিণী মৈত্রকে নিয়ে আলাদা করে কী বলবো, এরম ট্যালেন্ট আমাদের ইন্ডাস্ট্রিতে বহুদিন পরে উঠে এলো যে একা নিজের কাঁধে করে সিনেমাকে টেনে নিয়ে যেতে পারে। এই সিনেমাটা বক্স অফিসে সিরিয়াসলি চলা উচিত। রুক্মিণী মৈত্র অনেক কিছু ডিজার্ভ করে, ন্যাশনাল অ্যাওয়ার্ড তো বললামই, প্লাস সিরিয়াসলি সামনে পেলে আমি পাশ হয়ে প্রণাম করতাম। যে পারফরমেন্স দিয়েছে আনবিলিভেবল। এবং তোমরা বুমেরাং দেখে নাও, একার কাঁধে সিনেমাটা টেনে গেছে বলবো না, জিদ্দাও ছিল, কিন্তু তাও রুক্মিণীর অভিনয় নিয়ে আলাদা করে কথা বলেছি। জিদ্দার সিনেমার থেকে আমি রুক্মিণীর অভিনয় নিয়ে কথা বলছি। তারপর টেক্কা দেখতে গিয়ে আমি দেবের অভিনয়ের পাশাপাশি রুক্মিণীকে নিয়ে কথা বলছি। তো কোথাও গিয়ে কিন্তু বিনোদিনী দাসীর সিনেমাই শুধু করা নয়, বিনোদিনী দাসীর জীবনের যে
জার্নিটা সেটাকেও কিন্তু নিজের জীবনে আয়ত্ত করেছে রুক্মিণী মৈত্র। অসম্ভব ভালো পারফরমেন্স। এই নায়িকা বা এই মেয়ে ইন্ডাস্ট্রি কাঁপাবে, লিখে দেবেন আমার কথা। যেভাবে এগোচ্ছে, যা কাজ করছে, জাস্ট ভাবা যায় না। তো প্রত্যেকটা ডিপার্টমেন্টে অসম্ভব ভালো কাজ হয়েছে। সিনেমাটা পুরো বসিয়ে রাখে, একটা টাইম আপনাকে বোর করবে না। এবার নেগেটিভ দিক যদি আমাকে বলতে বলা হয়, তাহলে বিনোদিনী দাসের জীবনে কিন্তু রামকৃষ্ণের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, রামকৃষ্ণ ঠাকুরের। তো রামকৃষ্ণদেব চরিত্রে তিনি অভিনয় করেছেন, তিনি একজন ভালো অভিনেতা, কিন্তু এই চরিত্রটা উনি ঠিক পুল আপ করতে পারেন, ঠিকঠাক মানে মানানসই লাগেনি। কারণ ওই যে সিকোয়েন্সটা রুক্মিণী মৈত্রর সঙ্গে যে কথোপকথন, ওখানে রুক্মিণী মৈত্র তো আনবিলিভেবল পারফরমেন্স দিয়েছে, কিন্তু অপরদিকে আমরা যদি দেখি রামকৃষ্ণ দেব হয়ে যিনি অভিনয় করছেন, ওনার পারফরমেন্সে কিন্তু একটুখানি মানানসইয়ের জায়গাটার অভাব ছিল, যে কারণে ওই জায়গাটা একটু রিয়েলিস্টিক আমার লাগেনি। আর আসলে আমরা এর আগে রানী রাসমূর্তি যিনি আর কি রামকৃষ্ণ হতেন, ওনার নামটা আমার ঠিক মনে নেই, সৌরভ বা সম্ভবত কিছু একটা নাম ছিল, উনি এত ভালো রামকৃষ্ণ হয়ে উঠেছিলেন যে ওনার পরে রামকৃষ্ণ কাউকে মানে মানাই না সেইভাবে। তো উনি যদি এই ক্যারেক্টারটা করতেন, আই থিঙ্ক আরও মানে মারাত্মক হতো, কারণ ওই সিনটার ইম্প্যাক্ট কিন্তু মারাত্মক। সেটা উনি যিনি রামকৃষ্ণদেব হয়েছেন উনি তো অতটা পুল আপ করতে পারেননি, সেটা আরও বেটার আই থিঙ্ক হতে পারতো। এটাই আমার নেগেটিভ দিক মনে হয়েছে। এছাড়া পুরো সিনেমার কিছুই আমার নেগেটিভ লাগেনি, অসম্ভব ভালো একটা কাজ। বিভিন্ন সিকোয়েন্সগুলোকে যেভাবে গল্পের মধ্যে তুলে ধরা হয়েছে, যে সিনগুলোর কথা আমি বললাম, এছাড়া ব্রাহ্মণদের যে তখন একটা এছাড়া ব্রাহ্মণদের যে তখন একটা দাপট ছিল, জাতপাত তুলে যে কথাবার্তা বলতো, সেটাকেও যেভাবে গল্পের মধ্যে দেখানো রয়েছে। একটা সিকোয়েন্স রয়েছে যেখানে বিনোদিনী দাসের একজন আর কি মানে মারা যায়, তাকে শ্মশানে প্রবেশ করতে হচ্ছে না, সে যৌনপল্লী থেকে উঠে এসছে বলে। এমন একটা দিন আছে যখন বিনোদিনী বিরাট নাম করে গেছে, তখন সেই ব্রাহ্মণরাই তাকে বলছে যে এখানে গণমান্য ব্যক্তিদেরই হয়, আপনি আসুন। তখন বিনোদিনী সেটাকে রিজেক্ট করছে। তো এই যে নারী স্বাধীনতা, নারীর হয়ে যে লড়াই করা, শুধুমাত্র কিন্তু আধুনিক এইভাবে নয়, আধুনিক সমাজের থেকে এগিয়ে থাকতে হয়। সেই টাইমে দাঁড়িয়ে যারা হয়েছে তারাই প্রমাণ করতে পেরেছে আধুনিকতা কীভাবে তৈরি করতে হয়। তো সেই যে সিনটার ইম্প্যাক্ট, ব্রাহ্মণদের বিরুদ্ধে যে লড়াই এবং এই মেয়েদের যে জীবনযাপন, সেটার এগেনস্টে গিয়ে যে একটা মেয়ের উঠে আসা, সেগুলো গল্পের মধ্যে দারুণভাবে করা হয়েছে। এবং আমার জন্য তো সিনেমাটা অসম্ভব ভালো ওয়ার্ক করেছে। প্রত্যেকটা ফ্রেম দুর্দান্ত, প্রত্যেকটা সিন দুর্দান্ত হয়েছে এবং অসম্ভব ভালো কাজ হয়েছে। আমি এটাকে রেটিং দেবো 5/4। তোমরা যারা দেখোনি, যারা দেখার এখনও প্ল্যান করেনি, আমি বলবো ইমিডিয়েট এটা দেখার প্ল্যান করো, অবশ্যই দেখো। আমি দেবদার কথা আলাদা করে বললাম না, কারণ বিনোদিনীও সেটাই চেয়েছিলেন যে মেয়েরা নিজেরাই পারে। দেবদা অবশ্যই একজন ভালো প্রযোজক হিসেবে এই কাজটা সাপোর্ট করেছে, কিন্তু এটা পুরো সিনেমাটা রুক্মিণী মৈত্র এবং কৌশিক গাঙ্গুলির নামে, এবং পরিচালক রামকুমার মুখার্জি। জাস্ট দেবদাকে স্যালুট যে এরকম ধরনের কাজকে সে সাপোর্ট করেছে। তো এটাই বলার। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখাবে, এখন তো বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখাবে, ভালো থেকো।